মৃত্যু দ্বিতীয় স্ত্রী ঝর্ণার। আমি সুষ্ঠু বিচার চাই, আমার সাথে অনেক বড় প্রতারণা ধোঁকা হয়েছে। হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও শঙ্কা বাড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, গণপরিবহন চালুর দাবি পরিবহন সংগঠনের। আবারও মহামারীতে বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারে মোবাইলে পাঠাবেন ২৫০০ টাকা, সহায়তা পাবেন ৩৬.৫ লাখ মানুষ। এবং চট্টগ্রামে বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবল বাল্কহেড এমভি পিঙ্কি। চ্যানেলের কাছাকাছি বারবার নৌ দুর্ঘটনায় বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার করোনা প্রসঙ্গ। লকডাউন আংশিক কার্যকর হওয়ার সুফল পাচ্ছে বাংলাদেশ। হাসপাতালে রোগীর চাপ কমেছে, তবে ভারতে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি ৩০০ গুণ এবং ৩ বার রূপ পরিবর্তন করায় আশঙ্কা রয়ে গেছে বাংলাদেশে। করোনা সংক্রমণের হার বাংলাদেশে ৫% নিচে নামার আগে লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে মত বিশেষজ্ঞদের। এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৫৭ জন মারা গেছেন। অক্সিজেন মাস্ক পরে ভর্তির জন্য অপেক্ষার চেনা দৃশ্য নেই কুর্মিটোলা হাসপাতালে। নেই আইসিইউ পেতে মুমূর্ষু রোগীকে নিয়ে ছোটাছুটির মর্মান্তিক ঘটনা। রাজধানীর কোভিড ডেডিকেটেড ৩,৪৮১ শয্যার ২,০২৮টি ফাঁকা। ফাঁকা সরকারি হাসপাতালের ৫৮টি আইসিইউ। আগে যেভাবে পেশেন্ট আসতো, লাইন ধরে বসে থাকতো, ভর্তি হতো, সেটা কিন্তু এখন নাই। আমাদের হাসপাতালে যাদেরকে আইসিইউতে রেফার করা হয়, আমরা তাদেরকে আইসিইউতে এখন নিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন কোভিড ভীতি এবং লকডাউনের আংশিক কার্যকারিতার ফল এটি। সরকারের গৃহীত যে লকডাউনের যে ঘোষণা, এটা তো অন্তত আংশিকভাবে কার্যকর হয়েছে। মানুষও কিছুটা ঘাবড়ে যে কিছুটা, আমার মনে হয় স্বাস্থ্যবিধিগুলো আগের চেয়ে কিছুটা বেশি মেনেছে এবং নিশ্চিতভাবে এটা তারই সুফল। তবে কিট সংকট নিয়ে কেন্দ্রীয় ওষুধাগারের তথ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। সংক্রমণ শূন্যের কোটায় না নামা পর্যন্ত নিয়মিত নমুনা পরীক্ষা ব্যাপকভাবে বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। কিট দ্রুত আনতে হবে, দরকার হলে চার্টার বিমানে করে আনতে হবে। আর পশ্চিমবাংলার ভ্যারিয়েন্টের ব্যাপারে অনুমান করা হচ্ছে এটা ৩০০%, মানে ৩ গুণ বেশি ছোঁয়াচে। সব কিছু মিলিয়ে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে আসবে না, এই ধরনের একটা ধারণা মনের মধ্যে পোষণ করা কোনোভাবেই ঠিক হবে না। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোনো সংকট নেই। এটি সংগ্রহ করবার জন্য যত প্রশাসনিক যে উদ্যোগগুলো আছে সেটি সবসময়ই সচল আছে, সংগ্রহ করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে চাহিদাও মেটানো হচ্ছে। কাজেই সংকট যেটির কথা বলা হচ্ছে এটি একেবারেই তথ্য নির্ভর বা সঠিক নয়। বৃহস্পতিবার গত ৩৯ দিনের মধ্যে শনাক্ত সর্বনিম্ন হলেও মৃত্যুহার মোটেও কমেনি। তাই শারীরিক দূরত্ব ও মাস্ক পরা অন্তত ৯৫% পর্যন্ত নিশ্চিত না করেই লকডাউন শিথিল না করার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীকে বিপন্ন করে তুলেছে অতিমারী করোনা। কখনো স্বজন, আবার কখনো জীবিকা হারানোর শঙ্কা এখন বাস্তবতা। সমাজের নিম্নবিত্তের ভবিষ্যৎ সবচেয়ে অনিশ্চিত। কোভিডের নির্মম গ্রাস থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও নগদ সহায়তা পাঠাবেন মোবাইল ফোনে। রোববার একযোগে সাহায্যের আওতায় আসবেন দেশের ৩৬.৫ লাখ মানুষ। দেবাশিস রায় রিপোর্ট। দুর্বিষহ অনিশ্চিত এক ভয়াবহ সময় পার করছে দেশের মানুষ। অতিমারী করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। প্রবল অসহায়ত্বের এই সময়ে বিপন্ন যেন পারিপার্শ্বিক বাস্তবতাও। দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১১,০০০-এর বেশি মানুষ। সরকারের কঠোর বিধিনিষেধে প্রথমে কিছুটা মানলেও এখন জীবন জীবিকার তাগিদে পথে নামছে মানুষ। পাল্লা দিয়ে চড়ছে সংক্রমণ আর মৃত্যুর পারদ। কাজ হারিয়ে নিরন্ন প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে এবারও অন্তত ১২৫ ক্যাটাগরিতে পরিবার প্রতি ২৫০০ টাকা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী ২রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই ৩৬,৫০,০০০ দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে।
করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক চালু থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়ালি সব তদারকি করছেন সরকার প্রধান। দেশবাসীর জন্য সময়মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটার আধুনিক বন্দোবস্ত, ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো বিচক্ষণ সিদ্ধান্তগুলোও বঙ্গবন্ধু কন্যা নিচ্ছেন একের পর এক। দ্রুত রূপ বদলাতে সক্ষম কোভিড-19-এর এই তাণ্ডব কবে শেষ হবে জানে না বিশ্ববাসী, বিজ্ঞানও যেন নিরুপায়। বিশেষজ্ঞরা বলছেন আপাতত স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ঊর্ধ্বগতি রুখে দেয়াই একমাত্র পথ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভ্যাকসিনের বিকল্প না খুঁজে একটি উৎসের উপর নির্ভর করেছে সরকার, আর তাই এখন সংকটে পড়েছে পুরো দেশ। শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আজকে যেহেতু তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, তারা গোটা এই কোভিডকে নিয়ে ব্যবসা করেছে, জনগণের সমস্যার সমাধান করে নাই। চিকিৎসা পাচ্ছেন আমাদের লোকজনেরা, তারা হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, একটা আইসিইউ পায় না। অথচ আপনার 1.5 বছর ধরে আজকে এই অবস্থা চলছে, তারা এগুলোর দিকে লক্ষ্যই রাখেনি। শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে, সেই দিকে তারা কাজ করেছে। 1.5 বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কি হচ্ছে, এখন ভ্যাকসিন নাই। প্রবাসের সময় আরও থাকছে, বিশ্বে করোনায় মারা যাওয়া প্রতি 4 জনের 1 জন ভারতের। জনসমাগম নিষিদ্ধ করে পশ্চিমবঙ্গে আংশিক লকডাউন, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কায় গোটা ইউরোপ। গণপরিবহন চালুর দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। এ সময় পরিবহন শ্রমিকদের সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়ার দাবি জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে মোট আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চালুর ব্যবস্থা করতে হবে। ওপরে উল্লিখিত 3 দফা দাবি বাস্তবায়নে 2রা মে রবিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4ঠা মে মঙ্গলবার সারা বাংলাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। চট্টগ্রামের বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া জাহাজ এমভি পিঙ্কি বালখেট থেকে 5 শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে পাথর নিয়ে নোয়াখালীর ভাসানচরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। চ্যানেলের কাছাকাছি বারবার নৌ দুর্ঘটনায় বন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বন্দর কর্মকর্তারা জানান, ডুবে যাওয়া এমভি পিঙ্কি নামের এই বাল্কহেডটি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে পাথর বোঝাই করে মধ্যরাতে রওনা দেয় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে। কিন্তু ভোর 3:30টার দিকে বন্দরের বহির্নোঙর থেকে 1.5 নটিক্যাল মাইল অতিক্রম করার পর এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে এটি ভাসতে ভাসতে অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে তলা ফেটে গিয়ে সাগরেই ডুবে যায়। জানা গেছে আর কি, সেটা হলো যে তার ইঞ্জিনের সমস্যা ছিল, এটা তাকে ভাসানচরের জন্য পাথর নিয়ে যাচ্ছিল। 8:13 সময় লাইটার ভেসেলটা একদম পার্মানেন্টলি পার্কের ভিতরে ওখানে ঢুকে যায়। টোটাল 5 জন ছিল, 5 জনই জীবিত, একদম সুস্থভাবে উদ্ধার করেছি আমরা। বাল্কহেডটি ডুবে যাওয়ার আগেই তার 5 নাবিক সাগরে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে কোস্টগার্ড তাদের উদ্ধার করে নিয়ে আসে। ডুবে যাওয়া বাল্কহেডটি বন্দরের জাহাজ চলাচলে তেমন ঝুঁকি সৃষ্টি না করায় এটি উদ্ধারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে চ্যানেলের কাছাকাছি বরাবর এ ধরনের ঘটনা বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা। এদিকে অবৈধভাবেই এই বাল্কহেড পণ্য পরিবহন করছিল বলে অভিযোগ করেছে ওয়াটার ট্রান্সপোর্ট সেল। এই বাল্কহেডগুলো শুধু তার নিজ নিজ এরিয়াতে নিজ নিজ মহকুমায় চলার কথা, হাউস হোল্ড কার্গো বা বালি গাড়ি করার জন্য। এগুলো তো আমরা বন্ধ করতে পারতেছি না। বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ঝড় হওয়ার কারণে সাগরে এই ধরনের লাইটারের জাহাজ এবং বাল্কহেড চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নানা দুর্ঘটনায় প্রতি বছরে এই ধরনের 7 থেকে 10টি জাহাজ ডুবির ঘটনা ঘটে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে পতেঙ্গার বে টার্মিনালকে। এরই মধ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব সহ 7টি দেশ। এই অবস্থায় 3টি জেটির মধ্যে একটি চট্টগ্রাম বন্দর এবং
বাকি দুটি গ্লোবাল পার্টনারদের ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাগর তীরে গড়ে ওঠা এই বন্দরে সব ধরনের মাদার ভেসেল ভিড়তে পারবে। শাখার টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে ৬৭ একর জায়গা অধিগ্রহণের পাশাপাশি সাগর থেকে বালু এনে ভরাট করা হচ্ছে আরও ৮০০ একর খাস জমি। এখানে গড়ে উঠছে বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল। ইতিমধ্যে নতুন এই বন্দর নির্মাণে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ। কোরিয়া আছে, ভারত আছে, সিঙ্গাপুর আছে, তারপরে ডিপি ওয়ার্ল্ড আছে, আরও অনেকে আছে। তো এই রকম গ্লোবাল অপারেটর থেকে নির্বাচন করা হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে গড়ে ৩০ লাখ কন্টেনার হ্যান্ডেলিং করলেও প্রবৃদ্ধি ক্রমশ বাড়ছে, সৃষ্টি হয় নানা জটিলতা। এই অবস্থায় আগামীতে বে টার্মিনাল ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না বন্দর ব্যবহারকারীরা। জেটির সংখ্যা যদি বাড়ানো না হয়, কোনো অবস্থাতে চট্টগ্রাম বন্দরের এই দীর্ঘ সমস্যার সমাধান হবে না। জাহাজ স্টেশন করলে হবে কি, ফ্রেট চার্জ কমে যাবে। তার মানে আমার যে আমরা যে ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টটাও কিন্তু রেটটাও কিন্তু কমে যাবে অটোমেটিকলি। এদিকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলের কারণে সীমাহীন যানজটে পড়তে হয় নগরবাসীকে। বে টার্মিনালের কার্যক্রম শুরু হলে চট্টগ্রাম বন্দরের ডেলিভারি পয়েন্ট হবে সেখানে। এই বে টার্মিনাল হলে পরে আগামী ৫০ বছরে কিন্তু চট্টগ্রাম বা বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসার জন্য একটা মাইল ফলক সৃষ্টি হবে। ২০,০০০ কোটি টাকা বাজেটের বে টার্মিনালটি ২০২৬ সালের মধ্যে চালু হবে। কন্টেনার রাখা যাবে ৫০ লাখের বেশি। আর মাত্র কয়েক বছর এরপর এ ধুধু প্রান্তরে গড়ে উঠবে বিশাল আকৃতির ৩টি জেটি। এর মাঝে একটি চট্টগ্রাম বন্দর পরিচালনা করলো, বাকি দুটিতে অংশ নিচ্ছে গ্লোবাল পার্টনাররা। আর এর মাধ্যমেই পরিবর্তন হবে বাংলাদেশের অর্থনীতির পুরো চিত্র। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। এ যেন সরষের মধ্যে ভূত, নিয়মের মধ্যে অনিয়ম। নিবন্ধন ছাড়াই সড়কে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০০-রও বেশি গাড়ি, যেগুলোর ৭০%-ই নেই ফিটনেস সার্টিফিকেট আর রুট পারমিট। আবার অনেক চালকের নেই ড্রাইভিং লাইসেন্সও। ময়লাবাহী এই গাড়িগুলোতে গত ২ বছরে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। আর অনিয়মের কথা স্বীকার করে মেয়র জানালেন শীঘ্রই নেওয়া হবে ব্যবস্থা। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। স্টিয়ারিংয়ে বসা এই কিশোর, যার নেই লাইসেন্স কিংবা গাড়ি চালানোর কোনো অনুমতিপত্র, কিন্তু তিনি চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি। একই অবস্থা সংস্থাটির পরিবহন পুলে কাজ করা অধিকাংশ চালকের। কাগজপত্র আমরা সবই আছে, কিন্তু আমাদের গাড়িতে নেই, এটা সরকারের কাছে। আমাদের লাইসেন্স তো আর কেউ চেক করে না, তার জন্য আমরা লাগে না। শুধু লাইসেন্স না থাকাই নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ৫১৩টি গাড়ির মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র ১৫০টির। ওরা গাড়ি চালায় মনে করেন আউলা চুট করি, ময়লার গাড়ি তো ডরে কেউ কিছু কয় না, কোনো আপনার ট্রাফিক সিগন্যাল মানে না, ওদের ইচ্ছা মতো ওরা চালায়। গেল ১৬ এপ্রিল দক্ষিণ সিটি কর্পোরেশনেরই এমনই এক গাড়িতে চাপা পড়ে মারা যান এক রিকশা চালক। ২ মাসের ব্যবধানে নগর কর্তৃপক্ষের এই যানগুলো রাস্তায় ঘটিয়েছে অন্তত বেশ কয়েকটি হতাহতের ঘটনা। এই বিষয়ে যদি সিটি কর্পোরেশনের ইন্টারনালি ভালো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় এই দুর্ঘটনাগুলো কমে আসবে। নিজ দফতরে পরিবহন খাতে এমন অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন খোদ নগর পিতাও। এতগুলো যানবাহনের বহরে আমাদের যে জনবল অপ্রতুলতা, এই কারণে এবং এটাকে অবলম্বন করে বিভিন্ন অনিয়ম এখানে দানা বেঁধেছে। দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতায় এমন বেপরোয়া চালক দিয়ে কর্পোরেশন চলে আসলেও আগামীতে এসব খাতে শৃঙ্খলা ফেরাতে বর্তমানে দায়িত্বরতরা কতটুকু সফল হবেন সেটি এখন দেখার বিষয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে সুনামগঞ্জের হাওড়ে নির্বিঘ্নে চলছে বোরো ধান কাটা। আর এতে শ্রমিক সংকট যেমন কমেছে, তেমনি বেঁচে যাচ্ছে সময়ও। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় ৯৫টি হাওরে ২,২৩,৩৩০ হেক্টর জমিতে স্থানীয় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের
বোরো ধান আবাদ করা হয়। কৃষি বিভাগ জানায় ইতিমধ্যে হাওড় এলাকায় 90% সহ জেলার 70 থেকে 80% ধান কাটা হয়েছে। আমরা মোটামুটি ঝুঁকিমুক্ত, আগামী কয়েকদিনের মধ্যেই আমরা শতভাগ ধান কর্তন করতে পারবো। হাওরের ধান দ্রুত এবং কম খরচে কৃষকের গোলায় তোলার জন্য 294টি কম্বাইন্ড হারভেস্টার, 130টি রিপার মেশিন ছাড়াও 2 লাখেরও বেশি শ্রমিক ধান কাটায় এখন ব্যস্ত। মেশিন আওয়ানে আমরা সুবিধা পাইছি, আমরা দেশের ধান, আমরা সংঘের ধান তুলতে খুব আরাম পাইছি। জেলায় এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,44,000 মেট্রিক টন। সুনামগঞ্জের ঘরে ঘরে এখন চলছে ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন তারা সময় মতোই ঘরে তুলতে পারছেন। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংগাই হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ঘুরে ফিরে একই পরিবারের সদস্যদের নিয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটি করে কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বগুড়ার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে। বিদ্যালয়ের জায়গাতে মার্কেট গড়ে প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাও হয়েছে। তবে এ টাকা দিয়ে মসজিদ এবং অডিটোরিয়াম করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, শিক্ষা অধিদপ্তরকে না জানিয়ে এবং ব্যাংক হিসেবে লেনদেন না করে এসব কর্মকাণ্ড অবৈধ। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শাহজাহানপুর উপজেলা ঢাকা রংপুর মহাসড়কের পাশে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়। মহাসড়কের পাশে হওয়ায় পরিচালনা কমিটি কয়েকজন সদস্য এবং প্রধান শিক্ষক মিলে বিদ্যালয় জায়গায় গড়ে তোলেন 70টি দোকানঘর। এর মধ্যে 58টি নতুন করে করা। এসব ঘরে জামানত বাবদ নেওয়া হয় প্রায় 2.5 কোটি টাকা। তবে 1 টাকাও বিদ্যালয় ব্যাংক হিসাবে জমা করা হয়নি। তারা নিজেরাই এই টাকা পকেটে রাখে, স্কুল উন্নয়নের নামে লুটপাট করছে। ম্যানেজিং কমিটি ওরা নিজেরাই লোক, ভাই বোন ভাসতে, হ্যাঁ ওরা লুটপাটে করে খাচ্ছে। এটি অন্য কেউ আসতে পারে না। একটা দোকানকে 3 থেকে 4 লক্ষ টাকা লিখে, আমার ছেলেতে 5 লক্ষ টাকা। দোকানঘর জামানতের টাকায় মসজিদ ও দ্বিতল ভবনে অডিটোরিয়াম করা বাবদ 2 কোটি টাকা খরচ হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির সভাপতি। তবে এসব টাকা বিদ্যালয়ের ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়নি। নামাজ পড়ার সুবিধা, স্টুডেন্টদের সুবিধা, সেই মানে আপনার দোকান আশেপাশে যে দোকানদার আছে তাদের নামাজ পড়ার সুবিধার্থে ওখানে মসজিদ করা আছে। আলোচনা সাপেক্ষে বিদ্যালয় কমিটি এই কাজগুলো করেছে এবং এখানে প্রায় 2 কোটি টাকার মতো কালেকশন হচ্ছে। এখানে যা কিছু হয়েছে বিধিসম্মতভাবে হয়েছে এবং রেজলিউশনের ভিত্তিতে হয়েছে। অর্থাৎ একটা বেসরকারি শিক্ষা যেভাবে পরিচালিত হয় সেভাবে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের কোনো উন্নয়ন কর্মকাণ্ড করতে গেলে শিক্ষা অধিদপ্তরে অনুমতি থাকা প্রয়োজন বলে জানান শিক্ষা কর্মকর্তা। প্রতিষ্ঠান নিজস্বভাবে ভাঙ্গে কেউ কোনো নিজস্ব মতামতের ভিত্তিতে কোনো কিছু করতে পারে না। সব কিছু নিয়ম নীতির মধ্যেই চলবে, এটা চলে। 1968 সালে এই বিদ্যালয়ে গত 2 যুগ ধরে পরিচালনা কমিটিতে কখনো আওরঙ্গজেব, আবার কখনো তার বোন আনিসা খাতুন ও আবেদা খানম সভাপতি হয়েছেন। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। আলেমদের দ্বারা কোনো অপকর্ম হলে সেটা কোনো ধর্মের জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। একই সঙ্গে একজনের অপরাধের জন্য ঢালাওভাবে পুরো শ্রেণী বা গোষ্ঠীকে দায়ী করাও যৌক্তিক নয় বলেও মনে করেন তিনি। শুক্রবার নারায়ণগঞ্জ নগরীর মাঝদাইর এলাকায় পৌর কবরস্থানে বড় ভাই নাসিম ওসমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। যখন তারা কথা বলেন, মানুষের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে এবং মানুষ এটা গ্রহণ করে। সেই মানুষ যদি দেখে যে যার কথা শুনে 4 চোখ দিয়ে পানি পড়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, যে বাচ্চা ছেলে, হ্যাঁ, যে অনেক প্রশ্ন যার ভিতরে আছে, সে যদি দেখে এই ধরনের ঘটনা ঘটে, আমার মনে হয় সেটা যে কোনো ধর্মের জন্যই খারাপ, শুধু ইসলাম ধর্মের জন্য না। আমরা যে কষ্ট পেয়েছি, যে একটা আলেম যিনি নিজেকে দাবি করেন, তিনি এই কাজটা করেন কিভাবে, এই কষ্টেরই বহিঃপ্রকাশ হচ্ছে। বাট এটা এরকম ঘটনা নতুন না, এরকম ঘটনা নতুন না, এবং এটাই যে শেষ ঘটনা তা না। ঈদ ঘনিয়ে আসায় শপিং মলমুখী হচ্ছেন ক্রেতারা। ছুটির দিনে রাজধানীর নিউ মার্কেট, গাউছিয়া ও চাঁদনী চকসহ সব বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বাড়ছে বেচা কেনাও।
একে তো লকডাউনে সীমিত কেনাকাটার সময়, আর কর্মদিবসে শপিং মলে যাওয়ার ফুরসত মেলে না তেমন। তাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ঈদের কেনাকাটা সারতে পরিবার পরিজন নিয়ে বিপণী বিতানে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। এদিকে নিয়ে আসছি, যার কারণে শুক্রবারে সকাল সকালই আসা হয়েছে আর কি, রোজার মাস। আজকে বাচ্চাদের জন্য কিনতে আইছি, তারপরে বড়দের দেখবো। বেশিরভাগই এসেছেন শিশুদের বায়না মেটাতে। বড়দের 3 পিস কম বিক্রি হলেও শিশুদের পোশাকের বিক্রি হচ্ছে ভালো। ইমিটেশনের গহনার দোকানও নারীদের ভিড় দেখা গেছে। পোশাকের সঙ্গে মিলিয়ে গহনা কিনছেন অনেকে। মেয়ের জন্য একটা জামা কিনতে হয়, না কিনলেও হয় না, মেয়ে রাগ করবে। তারা কেনাকাটা করতে হয়, বাচ্চাদের আইটেম বেশিরভাগ কেনাকাটা হচ্ছে, রেডিমেড আইটেম। 3 পিস কিনেছি 2টা, এই তো অর্নামেন্টস দেখছি, এর সাথে আর কি ম্যাচিং করে কিছু অর্নামেন্টস দেখছি আর কি। এদিকে শপিং মলের পরিবেশ নিয়ে তেমন অভিযোগ না থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। যেটা দাম 1000-1200 না, সেটা পাচ্ছে 1000-1200। রোজার মাঝামাঝি এসে বিক্রি আগের চেয়েও বাড়লেও সন্তুষ্ট নয় বিক্রেতারা। গেলবারের ঈদে ব্যবসা করতে না পারায় ক্ষতি পুষিয়ে নিতে মার্কেট রাত 12টা পর্যন্ত খোলা রাখার দাবি তাদের। যে কয়টা দিন আছে ধরাবান্দি ছাড়া আমাদের যে কতক্ষণ করতে পারি এতটুকু সময় যদি দিত সরকার, তাহলে আমাদের জন্য ভালো হতো। যদি ইফতারের পরে যদি 10টা 11টা পর্যন্ত খোলা থাকলে আমরা আরো কাস্টমার পেতাম। মাস্ক পরায় কিছুটা গুরুত্ব দিলেও ভিড়ের কারণে সামাজিক দূরত্ব ছিল না কোথাও। মার্কেটের প্রবেশপথে জীবাণুনাশক টানেল থাকলেও ব্যবহার দেখা যায়নি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রোজার মাঝামাঝিতে এসে মুরগির বাজারে ফিরেছে স্বস্তি। লাগামহীনভাবে বাড়তে থাকা মুরগির দাম কমেছে। পাইকারি ও খুচরায় পাকিস্তানি ও দেশি মুরগির দাম কমেছে 50 থেকে 100 টাকা, আর প্রতি ডজনে 10 টাকা পর্যন্ত কমেছে ডিমের দামও। লকডাউনে চাহিদা কমা ছাড়াও রোজায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকার প্রভাব বলছেন বিক্রেতারা। রোজার শুরুতেও রাজধানীর পাইকারি আড়তে সোনালী মুরগি বিক্রি হতো প্রতি কেজি 300 থেকে 320 টাকায়। দেশি মুরগির জোড়া ছিল 900 টাকা, আর ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হতো 140 টাকায়। তবে রোজায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় চাহিদা কমায় প্রভাব পড়েছে দামে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি আড়তে গিয়ে দেখা গেল সোনালী মুরগির দাম কমে বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। দেশি মুরগির জোড়া বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। আগে বিক্রি করতাম 320 টাকা, 310 টাকা, 330 টাকা এরকম ছিল। এই করোনা আসার পর থেকেই আপনার মনে করেন অনেক লস হইতেছে আমাদের। কক মুরগিটার দাম আমরা 220-30 এরকম, 30 কাঁচা 1200-1500 মুরগি বিক্রি করছি, এখন 500-600 মুরগি বিক্রি করি। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে গিয়ে দেখা গেল পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরায়। মুরগি নিচ্ছে আমি 2 কেজি 100 গ্রাম 140 টাকা কেজি। 20-30টা নিছি, কেজি বিক্রি করবো আপনার 260, 250, 300 এরকম, 260-70 টাকা। যেই মাল আমরা কিনছি আগে 550, 40, 600, 620 বেচছি, আর আমরা কিনতেছি 520-30 বেচতেছি 550, সীমিত লাভে বেচে চালাইতেছি। দাম কমেছে ডিমেরও। প্রতি ডজন লেয়ার মুরগির ডিম 5 টাকা কমে বিক্রি হচ্ছে 85 টাকায়। দেশি মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। লাল ডিম হলে 85 টাকা ডজন, আর দেশি ডিম হলে 150, সাদা ডিম 80 টাকা ডজন। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে। খাসির মাংস 900 টাকা, আর বকরির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে দেশি বিদেশি স্যানিটাইজারের রমরমা ব্যবসা হলেও বাজারে নেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেরুর স্যানিটাইজার। লাভজনক হওয়ার পরও রহস্যজনক কারণে গত 1 বছরে পাইকারি খুচরা কোনো পর্যায়েই গড়ে ওঠেনি তাদের বিপণন ব্যবস্থা। উৎপাদনেও চরম উদাসীনতা। অর্থনীতিবিদরা বলছেন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে কেরুর স্যানিটাইজার উৎপাদন বাড়ানো উচিত। হরিপদ সাহা রিপোর্ট। গেল বছর করোনা মহামারীর শুরুতে বাজারে চাহিদার সঙ্গে কয়েক গুণ বাড়ে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের দাম। সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা তৎপর হয় ভেজাল স্যানিটাইজার তৈরিতেও। এমন পরিস্থিতিতে নিজস্ব কাঁচামাল, স্পিরিট ও অন্যান্য উপাদান ব্যবহার করে স্যানিটাইজার উৎপাদন শুরু করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। কিন্তু 1 বছরেও রাজধানীর কোনো ওষুধের দোকানে পৌঁছায়নি রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানের তৈরি স্যানিটাইজার। বাজারে প্রচুর পরিমাণ চাহিদা স্যানিটাইজারের। কেরুটা আমরা হাতের নাগালে সবসময় সব ফার্মেসিতে পাচ্ছি না। অফিস থেকে একবার দিছিল, আমি ওই সময় আনছি, কিন্তু এছাড়া বাজারে কোথাও আমি দেখি নাই। তারা আমাদের কাছে আসতো বা জানাইতো, তাহলে আমরা জানতে পারতাম যে না কেরু কোম্পানির কাছে স্যানিটাইজার হয়। অনেক খোঁজাখুঁজির পর রাজধানীর মতিঝিলের এক পুরানো ভবনে পাওয়া গেল কেরুর স্যানিটাইজারের বিক্রয় কেন্দ্র ও গুদাম। যদিও ক্রেতাদের কাছে সহজলভ্য করার যে কোনো উদ্যোগই নেই তা স্পষ্ট হলো কর্মকর্তাদের কথায়। ঢাকায় আমাদের অফিস থেকে বিক্রি হচ্ছে, তারপর আবার টিভি ভবন থেকে বিক্রি হবে। যারা যারা নিতে চায় আমাদের থেকে হ্যান্ড স্যানিটাইজার, তাদেরকে আমরা দিয়ে দিই, এখানে কাস্টমার আসতে বিক্রি করি।
আমাদের প্রোডাকশন আমরা প্রতিদিন আমরা এটা করি না। কালকে থেকে শুরু করলাম, কালকে থেকে শুরু হলো, আবার 3 দিন করলাম, আবার 2 দিন বন্ধ রাখলাম। বিষয়টা এইরকম আর বেসরকারি চ্যানেল মানে সরকারি চ্যানেলের মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আছে জানেন। করোনাকালে স্যানিটাইজারের বাজার সম্প্রসারণে কেরুর এই উদাসীনতায় অবাক অর্থনীতিবিদরাও। তাদেরকে উৎপাদন ব্যাপকভাবে সম্প্রসারণ করতে হবে, যেহেতু এই বাজারটি একটি নিশ্চিত বাজার এবং এখানে বাংলাদেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং আমদানি করেও কিন্তু এই স্যানিটাইজারের চাহিদা মোকাবেলা করতে হচ্ছে। অবশ্য খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শোনালেন আশার কথা। পারফিউম করে এবং স্প্রে সহ একটু দাম বাড়িয়ে এটা বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি। 2-3 বছর করা শুরু হচ্ছে, খুব শীঘ্রই হয়তো আমরা আসবো। কেরুর গুদামে ও কারখানায় বর্তমানে প্রায় 3000 লিটার স্যানিটাইজার মজুদ আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানে উৎপাদন হচ্ছে ইয়েলো টি বা হলুদ চা। বিশ্বের আরও 2টি দেশে এই চা উৎপাদন হলেও বাংলাদেশে উৎপাদিত এ চায়ের দাম সবচেয়ে বেশি। এর 1 কেজি চায়ের দাম 15,000 টাকা। দেশের চা শিল্পে এটি একটি বিপ্লব বলে মনে করছেন গবেষকরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ। চা গাছে মৌসুমে প্রথম একটি কুড়ি এবং একটি পাতা দিয়ে ইয়েলো টি বা হলুদ চা উৎপাদন করা হয়। আর দেশে প্রথম বাণিজ্যিকভাবে ইয়েলো টি উৎপাদন করেছে বৃন্দাবন চা বাগান। সাধারণ চা থেকে এই চা পরিবেশনে রয়েছে ভিন্নতা, স্বাদ গন্ধে সুস্বাদু। চা পাতা দেওয়ার পরে গরম পানিটা আমরা ঢেলে দেবো। 5 মিনিট রাখার পরে একটু ঝাঁকিয়ে দিলে পরে দেখা যায় মেন কালার প্লাস ফ্লেভারটা চলে আসবে। ইয়েলো টিটা এটা অসাম, এটা বলে শেষ করা যাবে না। করোনা পরিস্থিতিতে চায়ের বাজার চাঙ্গা করতে নতুন নতুন চা উৎপাদনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান হলুদ চায়ের উদ্ভাবক। ইয়েলো টি যেহেতু বাংলাদেশে আর কেউ করে নাই, আমি ফার্স্ট করছি। বিশ্বের 3টা দেশ করছে, 3টা দেশের ভিতরে বাংলাদেশ মানে 3rd পজিশনে করছে, 3 নম্বরে করছে এবং প্রাইসের দিক থেকে বাংলাদেশ আমি সবচেয়ে হাইয়েস্ট প্রাইস পেয়েছি। বৃন্দাবন চা বাগান ইয়েলো টি উৎপাদনের মাধ্যমে চায়ের জগতে দেশের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মনে করেন চা গবেষক। এটা চায়ের জন্য একটা নতুন একটা বিপ্লবিক সূচনা এবং এই ধারাটা যদি অব্যাহত থাকে এবং ইনশাল্লাহ থাকবে, বাংলাদেশের চাটা সারা বিশ্বে আস্তে আস্তে আরও সুনাম কুড়াবে। চীন, কোরিয়ার পর বাংলাদেশ ইয়েলো টি উৎপাদন করে বিশ্ব বাজারে নতুন নাম লেখালো। এ পর্যন্ত বাংলাদেশে উৎপাদিত চায়ের মধ্যে সবচাইতে দামি চা ইয়েলো টি বা হলুদ চা। বিশ্ববাজারে এই চা প্রথম স্থান অধিকার করে আছে। বর্তমানে এর পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে এই চা আরও বৈদেশিক মুদ্রা অর্জনে একটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 6টি অবস্থাশ্রমে আবারও ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নদীতে নামেন তারা। এর আগে দিনভর নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেন জেলে পল্লীর বাসিন্দারা। জাল নৌকা গুছিয়ে স্বপ্ন দেখেন রূপালী ইলিশের দেখা পাওয়ার। বড় ইলিশ ধরার অনুমোদন পেলেও এখনও বন্ধ রয়েছে জাটকা শিকার। এদিকে 2 মাসের নিষেধাজ্ঞার সময় চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী ও শরীয়তপুরে 2,77,189 জন জেলেকে প্রণোদনা দেয় সরকার। বিশ্বে করোনায় মারা যাওয়া প্রতি 4 জনের 1 জন ভারতের। সবশেষ একদিনে শনাক্ত রেকর্ড প্রায় 4 লাখ। করোনাপ্রবণ 10 রাজ্যের অন্যতম পশ্চিমবঙ্গে সংক্রমণ ঠেকাতে আংশিক লকডাউন জারি করা হয়েছে। জনসমাগম নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সব জায়গায় এই সিদ্ধান্ত কার্যকর হবে, না মানলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2 সপ্তাহ আগেও পশ্চিমবঙ্গে করোনায় প্রতিদিন গড়ে সংক্রমিত হতেন 6,000 মানুষ। এখন তা দিনে 19,000-এ দাঁড়িয়েছে। যেখানে মৃত্যুর সংখ্যা ছিল 20 জন করে, সেটা এখন 100 ছুঁই। করোনার দ্বিতীয় ঢেউয়ে মহারাষ্ট্র, নয়াদিল্লি, উত্তরাখণ্ডের চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ চিত্র গোটা বিশ্বকেই করেছে উদ্বিগ্ন। হাজার হাজার মানুষ অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। ক্রমেই পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিও অবনতির দিকে।
এমন পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের প্রচার প্রচারণা সংকট আরও ঘনীভূত করে তুলেছে। সংক্রমণ ঠেকাতেই আংশিক লকডাউনের পথে হাঁটল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শুক্রবার থেকে সকালে 2 ঘন্টা এবং বিকালে 2 ঘন্টা বাজার খোলা থাকবে। বন্ধ থাকবে সব ধরনের শপিং মল, জমায়েত, স্পা, বার, রেস্তোরাঁ। রাস্তায় বের হলেই পরতে হবে মাস্ক। আগামী 2রা মে ভোটের ফল প্রকাশিত হলে নতুন সরকার গঠনের জন্য 2 দিন সময় দেওয়ার পর রাজ্যটিতে পুরোপুরি লকডাউনে যেতে পারে এমন আভাসও পাওয়া যাচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এদিকে করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট নতুন করে শঙ্কায় ফেলেছে গোটা ইউরোপকেই। এছাড়াও ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। পর্তুগাল থেকে সে খবর জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। বিপর্যস্ত অবস্থার মাঝেও নতুন করে ইন্ডিয়ান ভেরিয়েন্টটি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ইউরোপের কয়েকটি দেশের জন্য। এরই মধ্যে ভারতের সাথে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। এছাড়া যেসব ভারতীয়রা বিভিন্ন দেশ হয়ে ইউরোপে প্রবেশ করবেন তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেটের পাশাপাশি কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। পর্তুগালেও এরই মধ্যে কয়েকজন ভারতীয় ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে পর্তুগালের সরকারও। লকডাউন শেষ হলেও নাগরিকদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ যে দায়িত্ব সেগুলি পালনের আহ্বান জানিয়েছেন মার্সেলো রেবলো ডি সাউজা। লকডাউন শেষ হয়ে গেলেও স্পেন এবং পর্তুগালের সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি পর্তুগিজ প্রশাসন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এদিকে ফ্রান্সে ধাপে ধাপে চলমান লকডাউন ও কারফিউ তুলে নেওয়ার পাশাপাশি বার ও রেস্তোরাঁ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। সবশেষ 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 30,000-এর উপরে আর মারা গেছেন 3 শতাধিক। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান বাবু। ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি ফ্রান্সের মূল ভূখণ্ড করোনার নতুন ভারতীয় ভেরিয়েন্ট V1167 প্রবেশ করেছে। ফ্রান্সের তুলুজ শহরে একজনের শরীরে এই প্রথমবারের মতো ভারতীয় ভেরিয়েন্ট ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তি ভারত থেকে ফ্রান্সে প্রবেশ করেছিলেন। এর আগে ফ্রান্সের একটি দ্বীপে করোনার এই নতুন ভেরিয়েন্ট ধরা পড়েছিল। করোনার এই নতুন ভারতীয় ভেরিয়েন্টে এখন বিপর্যস্ত ফ্রান্স। একের পর এক দেশে এটি খুব দ্রুত ছড়াচ্ছে। করোনার সাধারণ উপসর্গের পাশাপাশি নতুন এই ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির কেউ নতুন এই ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, লকডাউন তুলে দেওয়ার পাশাপাশি ধাপে ধাপে দেশটির বার, রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটার খুলে দেওয়া হবে। সেই সাথে পর্যায়ক্রমে কারফিউ তুলে দেওয়া হবে। ফ্রান্সে করোনার নতুন আতঙ্কের নাম ভারতীয় ভেরিয়েন্ট, যা খুব দ্রুত ছড়াচ্ছে। তবে সরকারের তরফ থেকে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। কানাডায় করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ জারি আর আইন অমান্যকারীদের বিপুল অঙ্কের জরিমানা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। আর এতে করে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কারফিউ উপেক্ষা করে বিভিন্ন শহরে প্রায়ই হচ্ছে বিক্ষোভ মিছিল। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা টিকার নানা পার্শ্ব প্রতিক্রিয়ার খবরে কানাডায় ভ্যাকসিন গ্রহণে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও এরই মধ্যে টিকার আওতায় এসেছেন বহু মানুষ। এতে সাময়িকভাবে কিছুটা স্বস্তি মিললেও কঠোর বিধিনিষেধ আর ঘরবন্দি জীবনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন অনেকেই। কাজকর্ম নাই, এখন এই ঠান্ডার মধ্যে ভ্যাকসিনও নাই, কি করব, রক্ত জমাট হয়ে যায়, খুবই আতঙ্কে আছি। এখানকার যে সিচুয়েশন, যে অবস্থায় আমরা আছি এখন, মোটামুটি আমরা সবাই ভালো আছি, ভ্যাকসিন নিতেছি। কিছু মাসের ভিতরে আমাদের এখানে কানাডাতে পুরোপুরি ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হবে। এখানে সিচুয়েশন ভালো হয়ে যাবে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কানাডা সরকারের নানা পদক্ষেপ আর প্রণোদনা সত্ত্বেও দেশটিতে প্রায় প্রতি সপ্তাহেই মারা যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতে। বাংলাদেশি ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে ওদের নিয়ে খুবই চিন্তা লাগে। ওরা যদি করোনা মুক্ত হয় সেই
দোয়া সবসময় করি। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে কুইবেকে 54 বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। মাত্র 3 কোটি 80 লাখ মানুষের দেশ কানাডায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 24,000-এর বেশি। সময় সংবাদ, কানাডা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও এক দ্বিতীয় স্ত্রী ঝর্ণার। আমি সুষ্ঠু বিচার চাই, আমার সাথে অনেক বড় প্রতারণা ধোঁকা হয়েছে। হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও শঙ্কা বাড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, গণপরিবহন চালুর দাবি পরিবহন সংগঠনের। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।